আমাদের একটা কিন্তু স্কিনের প্রোটেক্টিং ফ্যাক্টর থাকে, সেটা কি হচ্ছে মেলানিন বলি, যেটা একটা পিগমেন্টেশন যেটা আমাদের স্কিনকে কালো এবং ধরুন চুলকে কালো করতে সাহায্য করে, ঠিক আছে। দেখবেন যারা ইউরোপিয়ান বা আমেরিকান, এদের যারা হোয়াইটস যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে কিন্তু এই মেলানিনের ঘাটতি আছে এবং দেখবেন তাদের মধ্যে স্কিন ক্যান্সারের প্রবলেমটা বেশি। তো এইটা একটা বড় ফ্যাক্টর, যে আমাদের একটা প্রোটেক্টিং ফ্যাক্টর আছে। তো সেইটার থেকে আমরা ইন্ডিয়ানরা কিন্তু এটাতে খুব বেশি এফেক্টেড হই না। কিন্তু এই যে অতিরিক্ত যে রোদের তাপ এখন যেমন বাড়ছে, তো এখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা চলে গেছে, এখন কিন্তু গরমের দিকে আমরা এগোচ্ছি। এই সময় থেকে শুরু করে, হ্যাঁ অবশ্যই শীতকালেও 12 মাসই করতে হয়, তবু বলবো বিশেষ করে যখন রোদের তাপ অনেক বেশি থাকে, সেই সময় কিন্তু আমাদের অবশ্যই, ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রেই কিন্তু উচিত যে স্কিনটাকে প্রোটেক্ট করা। কি দিয়ে? একটা সান প্রোটেকশন ফ্যাক্টর, কোনো ময়শ্চারাইজার বা ক্রিম দিয়ে। মানে এমন একটা লোশন বা ক্রিম যেটার মধ্যে এসপিএফ, সান প্রোটেক্টিং ফ্যাক্টর বলে একটা পদার্থ থাকবে, যেটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে এই সূর্যের যে আলট্রাভায়োলেট রেজ আছে তার থেকে। তাহলে দেখবেন আমাদের স্কিনটা কিন্তু ট্যানও পড়বে না এবং সুরক্ষিত থাকবে, কোনো রকম খারাপ কিছুও হবে না। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি নিজেকে একটু সুন্দর করে গড়ে তুলতে, এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার জন্য আমরা ভীষণ হেলথ কনসাস। আমরা ইতিমধ্যে আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হুগলি থেকে অজিত জানা বলছি। হ্যাঁ বলুন অজিত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি সমস্যা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 30+। হ্যাঁ। আর সমস্যা হচ্ছে মানে স্কুল করার সময় হুম। আর ব্লাড আছে আর চুলকানি হয়। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? আর এটা 3-4 মাস হয়ে গেল। 3-4 মাসের সমস্যা। আচ্ছা, এর জন্য কি আপনি কোনো আগে ডাক্তার দেখিয়েছেন? না দেখাই। আচ্ছা আচ্ছা, শুনুন স্যার স্টুল বলছি। করার সময় আপনার কি হয়? চুলকোয় জায়গাটা? হ্যাঁ, যা মানে পেন হয় আর ব্লাড আছে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন। ব্লাড আছে আর পেন হয় জায়গাটা। আচ্ছা আচ্ছা, পেইন হয় আর ব্লাড আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখুন, এটাকে আমরা হেমোরয়েড বলি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। হেমোরয়েড হচ্ছে, দেখুন, পাইলস, ফিশার, ফিস্চুলা, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো হয়। আপনার যেটা হচ্ছে এটাকে বলা হয় ব্লিডিং পাইলস বলা হয়, ঠিক আছে। এটা কি হয় অ্যাকচুয়ালি আমি বলি, আমি তাহলে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন কারণে আমাদের যে ঠিক মলদ্বারটা, যেখান দিয়ে আমাদের স্টুলটা বেরায়, সেই জায়গার মধ্যে যে রক্তর নালীগুলো আছে, আমাদের প্রত্যেকটা কোষে তো রক্ত যায়, তার জন্য আমাদের কোষটা বেঁচে থাকে। তো এই এরিয়ার আশেপাশে যে রক্তের যে ভেসেলসগুলো আছে, রক্তনালী যেগুলো বলি আমরা, সেগুলোর ওপরে চাপ খেয়ে থাকে। এবং চাপ খেয়ে থাকলে কি হয়, সেখানে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না। ওই জায়গাগুলো কি হয়, তখন সোয়েলিং হয় বা ফুলে থাকে। এই যে ওই জায়গাটা ফুলে আছে, তার জন্য কি হয় যে পটি বেরানোর বা মল বেরানোর, পায়খানা বেরোনোর যে রাস্তাটা, সেটা সরু হয়ে যায়। এবার দিনের পর দিন যদি সেই সরু রাস্তাটা দিয়ে মলটা জোর করে বেরোতে যায়, তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে ওই মলদ্বারটা ফেটে যায়। যখনই ফাটবে আপনার কিন্তু তখন ব্লাড বেরাবে। এবং দীর্ঘদিন যদি এই একই জিনিস হতে থাকে, তাহলে ওই জায়গায় একটা ঘা তৈরি হবে এবং ঘাটা শোকাতে চাইবে না, কারণ যতবার আপনি পটি করবেন ততবারই কিন্তু ওই জায়গাটা ফেটে যাবে। তো এর থেকে অনেক সময় খারাপ সমস্যাও কিন্তু আপনি অনেকের ক্ষেত্রে হয়েছে শুনতে পারবেন। এইটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। তার পাশাপাশি অনেক সময় কি হয়, ওখানে যে মাংসপেশিগুলো ঝুলে যায়, ঝুলে কি হয়, বাইরের দিকে চলে আসে, এক্সটার্নাল পাইলস বলা হয়, ঠিক আছে। তো পাইলস আর ফিস্চুলা, এই দুটো কিন্তু আমরা এরকমভাবে দেখতে পাই। পাইলস আর ফিশার কিন্তু এই দুটো জিনিস আমরা একটা খুব আরেকটার সাথে রিলেটেড। সেখানে দুটো ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সময় ব্লাড বেরাচ্ছে, অনেক সময় দেখা যায় খুব ব্যথা হচ্ছে। আপনি কি একটা করবেন, আমি প্রথম কথা বলছি, খাবার এমন খাবেন যার মধ্যে অনেক বেশি আপনার শাকসবজি থাকবে এবং ফল থাকবে। এইগুলো যখনই খাবেন আপনার কিন্তু পটিটা শক্ত হবে না, এবং যেহেতু এটার মধ্যে ফাইবার আছে, এবং দেখবেন মলটা একটু নরম হবে, তাহলে পটিটা সুন্দর মতো বেরাবে, আপনার ওই জায়গাটায় চাপ পড়বে না। দ্বিতীয় আর একটা কাজ করবেন, এই যে ব্যথাটা হচ্ছে, যখনই আপনি পটিতে যাবেন, পটি যাবার আগে একবার একটু হালকা গরম জল একটা কি বলবো, বাকেটের মধ্যে রাখবেন, তার মধ্যে বসবেন, বসে তারপরে পটিটা করবেন। তাহলে দেখবেন ওই জায়গাটা ব্লাড সার্কুলেশনও ভালো হবে এবং ডাইলেটেড হবে, ওই জায়গাটা একটু ফাঁকা থাকবে, মানে ফাঁকাটা একটু বাড়বে, তখন পটিটা যেতে সুবিধা হবে।
এইভাবে আপনি এই জিনিসটাকে ম্যানেজ করবেন। আরেকটা যেটা করবেন, খাদ্য খাবারের মধ্যে দেখবেন যে আদা জাতীয় জিনিসটা খাবেন না আপনি, কারণ আপনার যেহেতু ব্লাডটা বেরাচ্ছে, আদা খেলে কিন্তু ব্লিডিং হয় বেশি। কারণ হচ্ছে রক্তের যে তরলতাটা, ঘনত্বটা কমতে থাকে, ঠিক আছে? ঘনত্বটা কমলে ভালো, মানে ওটা অন্য রোগের জন্য আদাটা ভালো, কিন্তু যেহেতু আপনার পাইলস আছে সেটার জন্য আদাটা কিন্তু খারাপ, তাই কোনোভাবে আদাটা খাবেন না আপনি। আর এটাকে পার্মানেন্ট, যেটা বললাম না, ব্লাড ভেসেলগুলো ফুলে ওঠে, তা ওই জায়গাটা ফুলে যায়, ইনফ্ল্যামেশন হয়, এই যুগগুলোকে যদি পার্মানেন্টলি ঠিক করতে হয় তাহলে আপনার আমাদের কাছে চলে আসবেন। আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্ট করলে আয়ুর্বেদিকভাবে ট্রিটমেন্ট করব, তাতে কি হবে, আপনার এটা পার্মানেন্টলি কিন্তু একটা সলিউশন হয়ে যাবে। এনপিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই তারা বোঝানোর চেষ্টা করছেন আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে ভালোবেসে কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই আগামী জীবনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারেন। এবং তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই হবে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন ম্যাডাম। বলছি আমার না মানে ওই মুখের মধ্যে কিছু পিম্পলের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? মানে এই গরমকালটা যে পড়েছে তার কয়েকটা মানে কিছুদিন আগের থেকে আর কি হচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার 22। 22। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আপনার বয়স 22। আচ্ছা, এটা কি এই পিম্পলসগুলো কি আগেও হচ্ছিল না এবারই হয়েছে? না মানে আগে হয়েছিল বলতে একদম ওই মানে 18-19 বছর বয়সে একবার হয়েছিল ওই টাইপের। হ্যাঁ, মানে একটু মুখে পিম্পল বেরোনা। এবার তারপরে কিছুদিন ঠিকঠাকই ছিল, রিসেন্ট আবারও মানে এরকম দেখছি মুখের মধ্যে ডিমি ডিমি কিছু বেরিয়েছে, মানে ঘন টাইপের। আচ্ছা, আপনার স্কিনটা কি ধরনের? আমার ড্রাই স্কিন। ড্রাই স্কিন। আর আপনার কি পিরিয়ডসের কোনো প্রবলেম হয়? না না। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা হচ্ছে, আমরা যেটা আলোচনা করছিলাম স্কিনের কেয়ার নেবার, স্কিনটা কিন্তু কেয়ার নিতে হয়, নাহলে কিন্তু এই ব্রণ বা পিম্পলস এগুলোও কিন্তু চলে আসে। তার কারণটা হচ্ছে আমাদের স্কিনের ওপরে কিন্তু ডেড সেল জন্মায়, এবং ডেড সেলগুলো পরিষ্কার করার জন্য আমাদের কিন্তু সবসময় মুখে দিনে 2বার বা 3বার আমাদের মুখটা ধুতে হবে ভালো করে ফেস ওয়াশ দিয়ে। তাহলে কি হবে, ডেড স্কিনগুলো আস্তে আস্তে চলে যায়। এবার ডেড স্কিন থাকলে কি সমস্যা হয়, আমাদের যে লোমকূপগুলো আছে গালের মধ্যে, সেখানে লোমকূপগুলো বন্ধ হয়ে যায় মুখটা। আর কি হয়, স্কিনের নিচে কিন্তু আমাদের সিবেশিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, যেখান থেকে একটা সিবাম বলে রস বেরায়। সেই রসটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের লোমকূপ দিয়ে বাইরে চলে আসে। কিন্তু যখন এই লোমকূপগুলো বন্ধ হয়ে যায় এই দিয়ে ডেড সেল দিয়ে, বা ধরুন ভালো করে মুখ পরিষ্কার করেন না, নোংরা জমছে মুখের ওই সেগুলোর মধ্যে, পোর্সগুলোর মধ্যে, ওই ফুটোগুলোর মধ্যে, লোমের গোড়াতে, তো তখন কি হয়, ব্লক হয়ে যায়, তখন ভিতরে ওই জিনিসটা বেরাতে না পারাতে ওই জায়গাটা ফুলে ওঠে। এগুলো ফুলে ওঠে আমরা দেখতে পাই যে অ্যাকনে বা পিম্পলস যেটা হোক সেগুলো আমরা দেখতে পাই। তো এগুলোর জন্য কি করতে হচ্ছে, তাহলে মুখটা ভালো করে পরিষ্কার করতে হচ্ছে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের যাদের খুব অয়েলি স্কিন তাদের এমন ফেস ওয়াশ ইউজ করতে হবে যাতে অয়েলটা একটু কম হয়, কারণ অয়েল সিক্রেশনটা যত বেশি হবে তত নোংরাটা জমার চান্সেস থাকে। তৃতীয়ত কি হচ্ছে, মাথায় রাখতে হবে যে আপনার মাথায় ড্যান্ড্রাফ আছে নাকি। যদি চুলের মধ্যে ড্যান্ড্রাফ থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার এই কি বলে পিম্পলসগুলো কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে, বা কপালে বুকে পিঠে র্যাশ আসতে পারে পিম্পলসের মতো। তো এগুলো দেখতে হবে। তার সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে আরেকটা যে ব্যাপারটা থাকে সেটা হলো, অনেক সময় মহিলাদের পিসিওডি থাকে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেখানে ওভারির মধ্যে ছোট ছোট সিস্ট হয়। যদি ওইগুলো হয় তাহলেও দেখা গেছে যে এই অ্যাকনের সমস্যাটা মেয়েদের মধ্যে দেখা যায়। তো এগুলো চেক করতে হবে, ডাক্তার দেখিয়ে চেক করতে হবে। যদি আপনার দেখছেন এই প্রবলেমটা শুরু হয়েছে, কমছে না, আর তাহলে বলবো যে একবার এসে আমাদের কাছে পরামর্শ নিন, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইড করবে। আরেকটা কথা বলবো যে এগুলো নখ দিয়ে খুঁটবেন না, অনেকের হ্যাবিট আছে হলেই টিপে দিচ্ছে, খুঁটে দিচ্ছে, এগুলো করবেন না, তাহলে দাগ হয়ে যাবে। দাগ হয়ে গেলে কিন্তু তার ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটার জন্য আবার আপনার ট্রিটমেন্ট করাতে হবে, ঠিক আছে?
স্যার অনেকের ক্ষেত্রে এটা কমপ্লেন রয়েছে যারা নারী পুরুষ নির্বিশেষেই অয়েলি স্কিন যাদের একটু বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে এই ব্রণজনিত সমস্যা কিংবা মেচেদাজনিত সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। তাই এটা কি কোনো স্পেসিফিক্যালি কারণ আছে যে অয়েল স্কিন বলেই বেশি হচ্ছে ব্রণর কারণটা? না, অয়েলি স্কিন হলেই হবে না, কিন্তু অয়েলি স্কিনের চান্সেসটা অনেক বেশি থাকে যে এই ব্রণ হওয়ার। এই যে একটু আগে বলছিলাম যেটা, যে অয়েলি স্কিন হলে কি হয়, যে অয়েল তো ভেতর থেকে সিক্রেশন হয়। এবার যদি মুখ ভালো করে পরিষ্কার না করা হয় বা কেউ খুব বাইরে বেশি ঘুরছে, তখন কি হবে, যে ধুলো, বাইরের যে ধুলোবালি, সেগুলো হচ্ছে কি হয়, ওই তেলের সাথে মিশে গিয়ে আমাদের যে লোমকূপগুলো আছে, মানে ফুটোগুলো আছে লোমের, যেখান দিয়ে লোমটা বেরিয়েছে, সেই লোমকূপগুলোকে বন্ধ করে দেয়। তখন এই অ্যাকনেগুলো হয় যাদের ওই সিবাম সিক্রেশনটা বেশি হচ্ছে, বা ধরুন যে বয়সে, এটা অ্যাকচুয়ালি পিউবার্টিতে হয়, তখন একটা হরমোনাল চেঞ্জেস হয়, বয়স সন্ধির কাল যেটা বলে ছেলে মেয়ে সবার। তো সেই টাইমে কিন্তু ওই সিক্রেশনটা, রসটা বেশি বেরোয়। এবার সেটা যদি ভেতরে রয়ে যায়, অটোমেটিক কিন্তু এই প্রবলেমটা বেশি বাড়বে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কিভাবে আমরা একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবো। আপনারা তো প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই পরামর্শ দেবেন। এবং তাছাড়াও কিন্তু এখানে লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং আধুনিক পদ্ধতিতেই কিন্তু আপনাদের যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার যে কোনো সমস্যারই কিন্তু ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। আর ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের যে কোনো রকম সমস্যার জন্য কিংবা কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাচ্ছেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, এবং তাছাড়া যাবতীয় যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনারা ডায়াল করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। তার জন্য কিন্তু আপনারা যে কোনো পরামর্শের জন্য অবিলম্বে এই নিচের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে কিন্তু একদম ভুলবেন না। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু আমাদের উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি কানপুর থেকে নিত্যানন্দ মালিক বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে বলছে, আমার মানে মুখে যে মানে কি খাওয়ার খাওয়া মাগলে পণ্যটা বেরোয়, ঠিক আছে, তার আগে বেরোবে না, কিন্তু আমার স্কিনটা স্টিল আহার। না, আরেকবার একটু পরিষ্কার করে বলবেন, একটু জোরে বলবেন, কি সমস্যা হচ্ছে আপনার? তো হচ্ছে আমার স্কিনে পণ্য খাবার কিছু মাগলেই ব্রণ বেরোয়। আচ্ছা, মানে আপনি বলছেন স্কিনে কিছু মাখলেই ব্রণ বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাটা আপনার? ওটা হয়ে আছে প্রায় 1.5 বছর। 1.5 বছর ধরে আপনার এই সমস্যাটা চলছে। তো এর জন্য আগে কখনো ডাক্তার দেখিয়েছেন? সামান্য কোনো মাখি না, ডবল সাবান মাখি তারপরে। মানে আপনার এই সমস্যাটার জন্য আপনি আগে কখনো ডাক্তার দেখিয়েছেন? না না, সেভাবে দেখা হয়নি। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে। আচ্ছা শুনুন স্যার বলছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনার যে এই কিছু মাখলে ব্রণ হচ্ছে, আপনি বললেন সাবান মাখলেও হয় বা কিছু মাখলেই হচ্ছে, ঠিক আছে। এবার প্রত্যেক ব্যক্তির কিন্তু স্কিন আলাদা। যাদের স্কিন খুব বেশি সেনসিটিভ, ঠিক আছে, তাদের কিন্তু কেমিক্যাল জাতীয় কিছু মাখলেই এই ব্যাপারগুলো হয়। সেটা আপনি সাবান মাখুন, কোনো ক্রিম মাখুন, তাতেই হতে পারে, ঠিক আছে। এটার জন্য আপনার প্রথম কি করতে হবে, একবার আমাদেরকে দেখাতে হবে। আমাদেরকে দেখালে আপনার জন্য যে মানে মেডিকেটেড ফেস ওয়াশ থাকবে সেটা আমরা আপনাকে বলে দিতে পারবো। আমাদের কাছেও সেরকম মেডিকেটেড ফেস ওয়াশ কিন্তু অ্যাভেলেবেল আছে। সেই ফেস ওয়াশ দিয়ে যখন আপনি করবেন তখন কিন্তু প্রবলেম হবে না, কারণ আমাদেরটা কমপ্লিটলি কিন্তু হার্বাল প্রোডাক্ট, তাতে কিন্তু হার্শ কেমিক্যাল নেই, ঠিক আছে। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে কি হচ্ছে, যে আপনার যে স্কিনটা সেনসিটিভ, এত বেশি সেনসিটিভ স্কিনের জন্য একটা খাবার আপনি খাবেন যেটা সেনসিটিভিটি কমাবে, সেটা হচ্ছে গাজর খাবেন। দেখবেন অনেকেরই আছে ব্রণ ওঠে, আবার রোদে গেলে গালগুলো লাল লাল হয়ে যায়, ঠিক আছে। ওটা কিন্তু মানে নিজের ওটা শরীরের সৌন্দর্যর ব্যাপার নেই, ওটা হচ্ছে স্কিনটা সেনসিটিভ, ঠিক আছে। এবং অনেকের ওটা কি হয়, অনেক সময় ফর্সা হওয়ার একটা অনেকের পাগলামো থাকে, যে আমি আরেকটু ফর্সা হব, বা যে ধরুন গায়ের রং শ্যামলা সেভাবে আমি ফর্সা হয়ে যাব, তাহলেই সুন্দর। শুধু ফর্সা হলেই সুন্দর হয় না। তো সেরকম ক্রিম যদি কেউ মাখে তাহলে দেখা যাবে যে সেখানে আস্তে আস্তে স্কিনটা পাতলা হয়ে যাবে এবং স্কিনটা সেনসিটিভ হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো রকম ক্রিম মাখার আপনার অভ্যাস থাকে তাহলে আজই বন্ধ করবেন,
একেবারে বন্ধ করবেন, ক্রিমটা ফেলে দেবেন, নাহলে কিন্তু এই প্রবলেম আপনার সলভ হবে না। আর দিন দিন এত খারাপ হয়ে যাবে স্কিনটা, দেখবেন কালো হয়ে যাচ্ছে এবং ওখানে ফেটে রক্ত বেরোতে পারে। আর এর জন্য প্রপার ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করলে আপনার যে সেন্সিটিভিটিটা এটাও কমবে, নর্মাল হয়ে যাবে স্কিন, তখন আপনি সব কিছুই লাগাতে পারবেন। একবার হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে চলে আসুন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা পাচ্ছেন হেরিয়াতে ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুর একদমই তাই। আপনাদের জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর সুখবর, আমরা কিন্তু ইতিমধ্যেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার পরিবার কিন্তু বড় হচ্ছে এবং আপনাদের ভালোবাসায় কিন্তু সেটা আরো সমৃদ্ধ হয়ে উঠছে। এই মুহূর্তে কিন্তু একদম আপনারা বলছি মেদিনীপুরবাসীদের জন্য অত্যন্ত সুখবর, কারণ মেদিনীপুরে কিন্তু ওপেনিং হতে চলেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাই মেদিনীপুরবাসীদের জন্য অত্যন্ত সুখবর। আর কিন্তু ওপেনিং এর দিন থাকছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা স্বয়ং, তাই একদম কিন্তু মিস করবেন না। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সমস্ত রকম আশীর্বাদ নিয়েই কিন্তু মেদিনীপুরে শুরু হতে চলেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবং সেখানেই থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাহলে যারা সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন, আয়ুর্বেদকে সঙ্গে নিয়েই আগামী জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে চান, তারা কিন্তু অবশ্যই কখনোই মিস করবেন না, কারণ মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু এটা অত্যন্ত সুখবর। শুধুমাত্র মেদিনীপুরবাসীদের জন্য নয়, আমাদের জন্যও কিন্তু এটা অত্যন্ত সুখবর, কারণ আমরাও এবার পৌঁছে যেতে পারবো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের টিম আপনার দোরগোড়ায়, যাতে আপনিও একটু সুস্থ স্বাভাবিকভাবে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে আগামী পরবর্তী পদক্ষেপটা সুন্দরভাবে জীবনে অতিবাহিত করতে পারেন। তাছাড়া কিন্তু আগরতলাবাসীরা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদ পদ্ধতির মধ্যে দিয়েই যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। আপনারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যাতে আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন। দেখুন, আমরা কিন্তু কেউই চাই না প্রত্যেকটা মুহূর্তেই গাদা গাদা মেডিসিন কনজিউম করতে এবং সেটাকে বহন করে নিয়ে চলতে। আপনারাও কিন্তু প্রত্যেকে এটাই চাইছেন যে একটু সুস্থ স্বাভাবিকভাবে এবং এই জীবনটা কাটাতে। আমরাও কিন্তু এটাই চাই যে আপনিও খুব সুস্থ এবং স্বাভাবিকভাবেই আগামী জীবনটা অতিবাহিত করুন, এবং তার জন্য কিন্তু আপনাকে হাত ধরতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের, কারণ এখানেই কিন্তু হয়ে থাকে আপনাদের যে কোনো শারীরিক সমস্যার রুট ট্রিটমেন্ট। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার। রুট যদি সঠিক মাত্রায় ট্রিটমেন্ট করা না হয়ে থাকে, আপনার কিন্তু সেই শারীরিক সমস্যা বারবার ফিরে আসতে পারে। আর এখানেই কিন্তু অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ, সহায়তায় এবং তাদের সঠিক সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিন্তু যাতে আগামী দিনটা আরো সুন্দরভাবে কাটাতে পারেন, তার জন্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম স্কিন জনিত সমস্যা, তো এই স্কিন জনিত সমস্যার জন্য কি রকম ধরনের লাইফস্টাইল কিংবা খাদ্য তালিকা হওয়া উচিত মানুষের, যদি একটু বলেন। ঠিক, দেখুন, প্রথম কথা একটাই বলবো, আমাদের সুস্থ
সুস্থতার সাথে কিন্তু জড়িয়ে আছে আমাদের সৌন্দর্য। একজন ব্যক্তি যদি সুস্থ না থাকে তার কিন্তু বাইরে থেকে যে সৌন্দর্যটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের নজর দিতে হবে আমাদের সুস্থতার দিকে, এবং সুস্থতার প্রথম চাবিকাঠি হচ্ছে আমাদের পেট। পেটের যদি কোনো সমস্যা হয় তাহলেই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে কোনো লাইফস্টাইল ডিজিজ বা যে কোনো ধরুন ক্রনিক ডিজিজ যেগুলো আমরা বলি, সেটার শুরু কিন্তু হয় আমাদের পেট থেকেই। লাইফস্টাইল আছে আমাদের, ডেলি রুটিন, কি করছি না করছি, আমাদের ঘুম, আমাদের মানসিক চাপ, সব কিছুই রয়েছে। তার মধ্যে কিন্তু একটা বড় রোল প্লে করে হচ্ছে আমাদের পেট। তাহলে আমাদের খাদ্য খাবারটা কেমন হওয়া উচিত এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম কথা, অতিরিক্ত ভাজা পোড়া জিনিস কিন্তু স্কিনের ক্ষতি করে, স্কিনকে কিন্তু আরও ডাল করে দেয়, তার যে সৌন্দর্য, গ্লো, সেগুলোকে কিন্তু নষ্ট করে দেয়। তাহলে আমাদের যতটা সম্ভব স্কিনকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমাদের ভাজা পোড়া খাওয়াটা বন্ধ করতে হবে, বা যতটা মিনিমাম খাওয়া যায় সেটাকে কমিয়ে আনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে হজম শক্তি সেটাকে ঠিক রাখতে হবে, আমাদের যাতে হজমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখতে হবে আমাদের কোনো কনস্টিপেশন না হচ্ছে, দেখতে হবে আমাদের হাইপার অ্যাসিডিটি বা গ্যাস যেটা বলি সেগুলো যাতে না হয়। তার জন্য আমাদের খাদ্য খাবারের ধরনটা ঠিক রাখতে হবে, কেমন খাবো আমরা, হজম যাতে ঠিক থাকে তার জন্য আমরা অতিরিক্ত মাত্রায় কষিয়ে যেগুলো রান্না হয়, অতিরিক্ত মাত্রা তেল, অতিরিক্ত মাত্রা স্পাইসেস, সেগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করব। হালকা ধরনের রান্নাগুলো করে আমরা খাবো, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত, খাদ্যের মধ্যে আমাদের সবজি বা শাক এর পরিমাণটা অনেক বেশি থাকতে হবে। এইগুলো মাথায় রাখতে হবে যে আর কি এক ধরনের সবজি কিন্তু আমরা ডেলি খাবো না, ঘুরিয়ে ফিরিয়ে সারা সপ্তাহে যাতে আমরা 4-5 রকম সবজি খেতে পারি, আজকে একটা, কালকে একটা, পরশুদিন দুটো, এইভাবে করে করে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ যত রকম বেশি সবজি খাবেন, আপনার প্লেটটা যত কালারফুল হবে, তত কিন্তু দেখবেন আপনার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনস যাচ্ছে, বেশি যাচ্ছে। এগুলো আমাদের কিন্তু খুব দরকার। এই যে মাইক্রো নিউট্রিয়েন্টস বলা হয়, ভিটামিন, মিনারেলস, এগুলোও কিন্তু আমাদের সৌন্দর্যকে ঠিক করে রাখে বা সৌন্দর্য বাড়ায়। তার পাশাপাশি কি ফল দেখতে হবে, যে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে ভিটামিন সি যুক্ত যেগুলো ফল আছে, যে সিজনে যেটা পাওয়া যায়, কখনো মৌসুমী, কখনো কমলা লেবু, বাতাবি লেবু, এই ধরনের ফলগুলো আমাদের কিন্তু ইনটেক করতে হবে রেগুলার। এবং জল, শরীরে যাতে জলের মাত্রা কম না হয় সেটাও আমাদের দেখতে হবে। এই খাদ্য খাবারগুলো, অভ্যাসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের স্কিনকে আমরা ভালো রাখতে পারবো। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? স্বপন দাস বলছি। হ্যাঁ বলুন স্বপন বাবু, একটু জোরে কথা বলবেন। স্বপন দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানো? আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। সমস্যা বলতে আমার খাওয়া দাওয়ার পর পটি পাই। আমি সকালে গেলেও মানে খাওয়া দাওয়ার পর দুপুরে 3-4 বার যেতে, খাওয়া দাওয়ার পরেই প্রেশারটা আসে, জল খাওয়ার পর। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? তো এটা আমার 1-1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার কি এমন একটা হয় যে পটি করলেন কিন্তু আবার দেখছেন যে বাইরে বেরোনোর আগে একটু পটি যেন পাবে, বা মনে হচ্ছে যে হ্যাঁ, কোথাও বেরোনোর আগে এটা খুব খুব মানে প্যানিক হয়। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলে হয় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? এই আইবিএস এর যে প্রবলেমটা, এটাকে কিন্তু আপনার সারাতে হবে, দেখতে হবে আপনার লিভার ফাংশন কেমন আছে। আরেকটা কারণ হচ্ছে যে আপনার খাদ্য খাবারের ধরনটা কি আছে, ঠিক আছে? দুটো ঠিক করে আমাদের কিন্তু তার সাথে যখন মেডিসিনাল ট্রিটমেন্ট চলবে, তাহলে দেখবেন আস্তে আস্তে এই আইবিএস এর প্রবলেমটা কিন্তু ঠিক হচ্ছে। এইটা পেটের মধ্যে যখন সৃষ্টি হয়, তখনই কিন্তু যেমন অন্য রোগও সৃষ্টি হয়, তার মধ্যে এই আইবিএস এর প্রবলেমটাও কিন্তু সৃষ্টি হয়। দেখবেন কখনো পটি নরম হবে, কখনো আবার খুব শক্ত হবে, পটি করে এলেও মনে হবে যে না আবার পটি পাচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে, মানে দেখতে পাবেন। তো এগুলোকে যদি ঠিক করতে চান পার্মানেন্টলি, তাহলে বলবো একবার আমাদের কাছে আসুন, এসে দেখান। এর প্রপার কিন্তু ট্রিটমেন্ট আছে, যেটার থেকে আপনি পার্মানেন্টলি কিন্তু মুক্ত হতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং এনবি পেনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণ পল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আত্মার হাঁটুর ব্যথা।
কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুয়ারে পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, আচ্ছা। পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের মধ্যে। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হতো। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জন ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাস মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, আর আমরা কিন্তু এই পদ্ধতির মধ্যে দিয়েই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার নিমিষে সমাধান হয়েই থাকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণই 8 থেকে 80 প্রত্যেকেই বাইরের একটু চটকদার খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছি। তাছাড়াও কিন্তু আমাদের কাজের এত স্ট্রেস যে আমাদের কিন্তু অর্ধেকটার সময় বাড়ির বাইরেই কাটাতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটাও অনেকটা মেজরিটি পরিমাণে বাইরেই করতে হয়। আর এই প্রতিনিয়ত বাইরের খাবার খেতে খেতে কিন্তু আমাদের শারীরিকভাবে নানান সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের স্কিন জনিত সমস্যা দেখা দিচ্ছে, আমাদের হেয়ার ফলের সমস্যা দেখা দিচ্ছে, এবং সব থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পেট জনিত সমস্যা। আমরা কিন্তু একটুতেই পেটজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়ছি, একটুতেই কিন্তু আমাদের গ্যাস জনিত সমস্যা হচ্ছে, কিংবা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কোনো খাবার হয়তো আমাদের ডাইজেস্ট হচ্ছে না। এতগুলো সমস্যা
কেন হচ্ছে আমরা কিন্তু কেউ কখনো ভাবছি না। আমরা কিন্তু না ভেবেই যখনই আমাদের সমস্যা হোক বা না হোক, আমরা কিন্তু যখন একটু আনইজি ফিল করছি তখনই কিন্তু একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি। সেই মুহূর্তের জন্য হয়তো আপনার শারীরিক সমস্যার নিষ্পত্তি হয়ে গেল, কিন্তু এইটা আস্তে আস্তে যে কত বড় আকার ধারণ করতে পারে, আপনার লাইফস্টাইলের ওপর কতটা যে প্রভাব ফেলতে পারে, আমরা কিন্তু কখনোই ভেবে দেখি না। এবং এই যে পেটজনিত সমস্যা কেন হচ্ছে, দিন দিন কেন মানুষের মধ্যে এত রকমের শারীরিক সমস্যা, এত প্রতিবন্ধকতা বেড়েই চলেছে, যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, যিনি শত ব্যস্ততার মধ্যেও লাইভে এসে আপনাদের কিন্তু বুঝাচ্ছেন যে কিভাবে আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে পাশে নিয়ে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন, তিনি হচ্ছেন এনবিপি নানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই একটা ভীষণ হেলদি লাইফস্টাইল লিড করতে চাইছি, কিন্তু যদিও পারছি না, কারণ বাইরে আমাদের অনেকটা টাইমই থাকতে হচ্ছে এবং তার জন্য কিন্তু বাইরের চটকদার খাবারের প্রতি আমাদের বেশি আকর্ষণটা বেড়ে যাচ্ছে। 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু বাইরের এই চটকদার খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তার ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে পেটজনিত সমস্যা, মানে এই পেটজনিত সমস্যা থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা অতিরিক্ত হারে বাড়ছে। তো কেন এই পেটজনিত সমস্যা বেশি হচ্ছে যদি একটু দর্শকদের সামনে বলেন। দেখুন, পেটকে আমাদের কিন্তু সেকেন্ড ব্রেন বলা হয়, ঠিক আছে? আমাদের শরীরে যত ধরনের যে ক্রনিক ডিজিজ আমরা দেখতে পাই, বেশিরভাগ রোগগুলোই কিন্তু দেখা যায় যে পেট থেকে উৎপন্ন হচ্ছে, পেটের সমস্যা থেকেই। পেটের ভিতরে অনেক আমাদের কিন্তু অর্গানস আছে যেগুলোর থেকে দেখা যায় যে আমাদের সমস্যা, সেটা সুগার হতে পারে, সেটা লিভারের সমস্যা হতে পারে, সেটা কোলেস্ট্রলের মতো সমস্যা হতে পারে, এরকম অনেক আছে, ঠিক আছে? তো পেটকে আমাদের ঠিক রাখতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে পেটের মধ্যে এমন কি আছে যে বা কি হয় যার জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। দেখুন, প্রথমে বলা হয় যে আমাদের পেটে কিন্তু আয়ুর্বেদ মতা বলে যে জঠাগ্নি, মানে একটা ডাইজেস্টিভ ফায়ার, একটা অগ্নি রয়েছে, যেই অগ্নিটা আমাদের খাদ্য খাবার হজম হতে সাহায্য করে। যদি আমাদের এই হজম ঠিক মতো না হয়, তার মানেই সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবার এই যে অগ্নিটা, এটা যদি ঠিক না হয় তাহলে ওটা মন্দাগ্নি বলা হয়, যে মানে মন্দ আছে, অগ্নিটা মন্দ আছে। এবার কেন মন্দ আছে, মানে খারাপ হয়ে যাচ্ছে অগ্নিটা। কিভাবে খারাপ হয় এটা আমাদের বুঝতে হবে। আমাদের কিন্তু বলা হয় যে যে ধরনের খাদ্য খাবারগুলো খাই সেগুলোর যদি কম্বিনেশন ঠিক না থাকে, কোনটার সাথে কোনটা খাবো, কোনটার সাথে কোনটার রিয়াকশন কিরকম ঠিক হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। প্রথম কথা আমি বলবো যে আমাদের খাদ্য খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটা থাকার দরকার সেটা হচ্ছে শাকসবজি। শাকসবজি কিন্তু আমাদের প্লেটের মধ্যে অর্ধেক ভাগই কিন্তু উচিত আমাদের শাকসবজি খাওয়ার। এইটা যখনই খাবেন এর মধ্যে 2-3টে ব্যাপার থাকে। এই শাকসবজি খাবারগুলো কিন্তু আমাদের কি করে, শরীরের মধ্যে ফাইবার প্রদান করে। এই ফাইবারটা কি করে, আমাদের হজম হতে সাহায্য করে, আমাদের ইনসুলিনের যে রেজিস্ট্যান্স সেটাকে ঠিক হতে সাহায্য করে। মানে যাদের সুগার আছে তাদের কিন্তু ফাইবার খেলে সুগার কম মানে রাখা যায়, এরকম একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার কি হয়, যে আমাদের স্টুলটা ক্লিয়ার করতে, পটিটা কিন্তু নরম হতে সাহায্য করে যদি আমাদের ফাইবারগুলো আমাদের খাদ্য খাবারে থাকে। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে শাকসবজি, সেগুলো কি করে আমাদের পেটের মধ্যে, বলা হয় যে আধুনিক বিজ্ঞান কি বলছে, পেটে কিছু ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোর জন্য কিছু খাদ্য দরকার। সেই ভালো ব্যাকটেরিয়াগুলোর যে খাদ্য খাবার, সেগুলো আমাদের কি কোত্থেকে আসবে, যে আমরা যদি শাকসবজি খাই, ভালো হ্যাবিট থাকে, ফুড হ্যাবিট থাকে, সেখান থেকে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো ভালো মতো বেঁচে থাকবে। তার মধ্যে শাকসবজি থাকছে, তার সাথে সাথে থাকছে কি, সেই খাবারগুলো যেগুলো আমরা বলি যে ফার্মেন্টেড হয়, যেমন ধরুন দই, দইটা কিন্তু, দুধটা কিন্তু বলতে গেলে একভাবে পচে যাচ্ছে। তারপরে আচার, পান্তা ভাত, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের ফার্মেন্টেড ফুড হিসাবে ধরা হয়, যেগুলো কিন্তু আমাদের ওই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতেও সাহায্য করে। কিন্তু যখন আমরা খুব রিচ খাবার খাই, বাইরের সেই অনেক দিনে রেখে দেওয়া খাবারগুলো খাই, ফ্রিজে রেখে দিচ্ছে ওরা, তারপরে গরম করে দিয়ে দিচ্ছে, তখন ওই খাবারগুলো কিন্তু পচে যাওয়া খাবার অ্যাকচুয়ালি। সেটা প্রসেসিংটা এমনভাবে করে আমাদের খেতে টেস্ট লাগে, জিভের স্বাদ হয়। ওই ধরনের খাবার যখন খাচ্ছি তখন কিন্তু আমার ওই যে বললাম যেটা, ওই যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো মরতে থাকে এবং খারাপ ব্যাকটেরিয়া তখন জন্মানো শুরু করে। এটাকেই আমরা কিন্তু আবার আয়ুর্বেদের ভাষায় বলছি মন্দাগ্নি, ঠিক আছে? তো এই সিচুয়েশনটা যখন আসে তখনই আমাদের পেটের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই।
দেখুন, পেট কিন্তু সত্যি সত্যি আমাদের শরীরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অর্গান। কারণ পেটের মধ্যে কিন্তু সমস্ত যাবতীয় যে কোনো রকম মানে খাবার আপনারা খাচ্ছেন না কেন, সেটা কিন্তু ডাইজেস্টে সাহায্য করে। এবং পেট যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনারা শারীরিক কিংবা মানসিকভাবেও সুস্থ থাকবেন না। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদের যে কোনো রকম সমস্যারই ট্রিটমেন্ট করে থাকেন। যাকে বলে রুট ট্রিটমেন্ট। যে কোনো রকম পেটজনিত সমস্যাটা কিন্তু রুটটা জানা ভীষণ দরকার। তা না হলে কিন্তু এই যে পেটজনিত সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেগুলো কিন্তু বারবার ফিরে আসতে পারে, যেটা একদমই আমার আপনার পক্ষে কিন্তু কারোর জন্যই কাম্য নয়। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ, বারাসাত থেকে বলছিলেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আর সমস্যা বলতে আমার 28। সমস্যা বলতে এই আজকে প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। মানে কি করলে এখন কি খেতে হবে টিপস যদি বলেন। প্রচন্ড অ্যাসিড হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এই প্রবলেমটা? এই প্রবলেমটা আছে, কিন্তু আমি জল খেলে মানে এতটা বেশি হয় না। আজকে তো দেখতে পাচ্ছি অ্যাসিড তো বিশাল প্রভাব ফেলেছে আজকে। আচ্ছা দেখুন, প্রথম কথা, আপনার আজকে একটু বেড়েছে। আপনি কালকে কি খাদ্য খাবার খেয়েছেন? কালকে মানে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে। আর কি রিচ খেয়েছেন? রিচ না, একটু খাওয়া হয়েছিল। আচ্ছা, শুনতে থাকুন, খুব ভালো প্রসঙ্গ একটা আলোচনা হবে এবার। দেখুন, প্রথম কথা, আমাদের যে খাদ্য খাবার সেটা আয়ুর্বেদ মতে বলা হয় যে যখন সূর্য উদয় হচ্ছে তখন আমাদের কিন্তু খাওয়া শুরু করা উচিত, এবং সূর্যাস্ত যখন যাবে তখন কিন্তু আমাদের খাদ্য খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আজকালকার দিনে এটা কিন্তু আমরা 90% লোকই মেনে চলি না। কেন মেনে চলি না? কারণ আমাদের কর্মজীবনটা এত বেশি মানে হেভি হয়ে গেছে যে আমাদের সঠিক টাইমে ঘরে ঢুকতে পারবো না, বাইরে সঠিক জিনিস খেতে পারবো না, পাওয়া যাবে না। এই ঝামেলার জন্য কিন্তু আমরা দেখছি আমরা দেরি করে যখন বাড়ি ফিরছি খেতে খেতেও আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। তার মানে আমরা প্রাকৃতিকভাবে যে জিনিসটা করা উচিত, প্রকৃতি যেটা চাইছে আমাদের কাছ থেকে, সেটা কিন্তু আমরা করছি না। তার জন্য কি হয়, আমাদের শরীরের মধ্যে কিন্তু হজমের সমস্যা দেখা দেয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখনই আমাদের ঘুম কম হবে, ঘুম কিন্তু এমন একটা স্টেট, এমন একটা প্রসেস যার মাধ্যমে আমাদের শরীরের যত রকম ক্ষয়ক্ষতি হয় সেগুলোকে রিপেয়ার করা হয়। তার জন্য কি হয়, আমাদের যখন ক্লান্তি হয়, ঘুমোই যখন ক্লান্ত ভাব আমাদের চলে যায়, পরের দিন আমি অনেক এনার্জি পাই কাজে। আমাদের যে যত ক্ষয়ক্ষতি, ধরুন আমাদের মাথার যত ব্রেনের সেল আছে বা শরীরের যত কোষ আছে, সেগুলো কিন্তু ক্ষয়ক্ষতি যাই হয় ওই টাইমে সেগুলো রিপেয়ার হয়। এমনকি মানুষ কিন্তু যে লম্বায় বাড়ছে সেটাও কিন্তু সেই ঘুমের জন্য, মানে ঘুমের সময়। তার জন্য যদি যাদের কারো ঘুমের সমস্যা থাকে তাহলে কিন্তু তার অনেক রকম রোগের সৃষ্টি হয়, আর পেটের সমস্যাটাও কিন্তু ওরকম হয় একটা। এবার আপনি কালকে একটু রিচ খেয়েছেন, ধরুন রিচ খাওয়ানো নেই, কিন্তু দেখা যাচ্ছে রেগুলার আপনি একটা টাইমে খাচ্ছেন, তার থেকে অনেক বেশি পরে আপনি হয়তো খেয়ে নিয়েছেন, বা কি হচ্ছে আপনার ঘুমটা খুব বেশি রাত্রে হয়েছে বা খুব কম হয়েছে ঘুমটা, তখন কিন্তু এই অ্যাসিডের যদি আপনার একটা টেন্ডেন্সি থেকে থাকে যে আগেও অ্যাসিড হয়েছে বা উল্টোপাল্টা একটু খেলেই অ্যাসিড হয়, তাহলে কিন্তু সেদিনও তো আপনার কিন্তু অ্যাসিড হতে পারে। এটাকে কিন্তু আপনার পার্মানেন্টলি ঠিক করতে হবে। পার্মানেন্টলি ঠিক করার জন্য প্রথম আপনার যেটা করতে হবে, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করা কি? রেগুলার একটা নির্দিষ্ট সময় আপনার খেতে হবে, চেষ্টা করতে হবে যত আর্লিয়ার খাওয়া, মানে বেশি রাত না করে যত তাড়াতাড়ি রাতের খাবারটা খাওয়া যায় সেটার দিকে আমাদের কিন্তু মন রাখতে হবে। রাত্রে খাওয়াটা আমাদের হালকা খেতে হবে, খুব বেশি মানে যে খাবারগুলো হজম হতে খুব কষ্ট হয় সেই খাবারগুলো কিন্তু রাত্রে না খাওয়া ভালো। এবং তার পাশাপাশি আরেকটা দেখতে হবে যে আমি সারাদিনে জল কতটা খাচ্ছি। আপনার মাথায় রাখবেন, আপনার যা ওজন তার সেটা গুণ করবেন 50 ml দিয়ে, সেই ততটা কিন্তু জল আপনি খাবেন। আমি বলে দিচ্ছি কেমন। ধরুন আপনার ওজন হচ্ছে, মানে গুণ করবেন বলতে পার কেজি বডি ওয়েট, মানে 1 কেজি যদি আপনার ওজন হয় তাহলে আপনি 50 ml খাবেন। তাহলে যদি 60 কেজি হয় 5 6 30, মানে 3 লিটার জল খাবেন। এইভাবে মেপে নিয়ে জলটা একটু খাওয়া উচিত। হ্যাঁ, যাদের
কোনো ডাক্তারবাবুরা পরামর্শ দিয়েছে যে আপনি জল বেশি খাবেন না, হয়তো হার্টের কোনো সমস্যা আছে বা কিডনির কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে জলটা রেস্ট্রিক্টেড খাবেন। তাছাড়া সবাই কিন্তু জলটা এভাবেই খাবেন। এবং জলটা চেষ্টা করবেন চুমুক দিয়ে খেতে। এটা কিন্তু বড় একটা ব্যাপার আছে। আমরা কি করছি, আগেকার দিনে সবার বাড়িতে গ্লাস থাকতো, গ্লাসে চুমুক দিয়ে আমরা জল খেতাম। এখন কি হয়, বোতল ধরে ঢক করে করে জলটা ঢেলে দিল, বাস এক ঢোক দু ঢোক খেলো, তারপরে আর খেলোই না। এবং জলটা কি হয়, আমাদের মুখের যে, যখন যদি আমরা গ্লাসে করে খাই, আমাদের মুখের যে লালাটা সেটা নিয়ে আমাদের পেটে ঢুকিয়ে দেয় এবং আমাদের এই মুখের লালাটা কিন্তু হজম করতে খুব সাহায্য করে। ঠিক আছে, তো এই জন্য। এবং একটা কথা জানবেন যে আগে বলা হতো না যে ঘুম থেকে উঠে ফার্স্ট মুখ ধোবার আগেই কিন্তু আপনি হালকা জল খাবেন, গরম জল। কেন? তার দুটো কারণ। মুখ ধোবার আগে কেন? তাহলে কি হবে, মুখের মধ্যে যে লালাটা থাকছে সারা রাত, তার মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকছে সেগুলো ডাইরেক্ট আপনার কি হচ্ছে, চলে যাচ্ছে পেটে এবং হজমে সাহায্য করছে। দ্বিতীয়ত কি হয়, আপনার যে খাদ্য নালীটা সেটা পরিষ্কার করে দিচ্ছে হালকা গরম জল খাওয়াতে। তখন কি আপনি যে খাদ্য খাবারগুলো খাবেন সেগুলো পাস হতে সাহায্য করবে বা ইজিলি পাস হয়ে যাবে। ঠিক আছে, এভাবে মেনটেন করতে হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস রাখতে হবে মাথায়, যে আপনার যাতে অ্যাসিডটা না হয়, যেটা প্রথমেও বলছিলাম যে আমাদের ভালো ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য অ্যাটলিস্ট যতটা খাবার খাবেন তার হাফ যাতে আপনার তার মধ্যে সবজি থাকে, শাক থাকে, এই জিনিসগুলো থাকে। আর বাকি হাফের মধ্যে কিছুটা খাবেন রাইস বা রুটি, মানে চালের জিনিস বা রুটির আটার জিনিস খাবেন, আর বাদ বাকিটা খাবেন আপনি প্রোটিন। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন খাবারটাকে, তাহলে দেখবেন আপনার অ্যাসিডিটি আস্তে আস্তে কিন্তু কমবে, পার্মানেন্টলি একটা ঠিক হবে। এবং যাদের খুব ক্রনিক, মানে অনেক পুরনো এই অ্যাসিডিটি, গ্যাস বা বদহজম বা ধরুন কনস্টিপেশনের প্রবলেম আছে, তাদের বলবো ফেলে না রেখে একবার আমাদের কাছে চলে আসবেন, ট্রিটমেন্টটা করে নিন। তার পাশাপাশি আমরা গাইডেন্স দিয়ে দেবো কিভাবে আপনি মেনটেন করবেন, যাতে মানে সারা জীবন আপনার এই অ্যাসিড বা গ্যাসের সমস্যার থেকে বা কনস্টিপেশনের সমস্যার থেকে আপনি সুস্থ থাকতে পারেন। এনবিপি ন্যানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই বলতে চাইছেন যে আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন। দেখুন, পেট কিন্তু সত্যি সত্যি আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ অর্গান, কারণ তার মধ্যেই রয়েছে লিভার, কিডনি, বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু সেখান থেকেই উৎপত্তি হচ্ছে। তো তাই পেট যদি আপনারা সত্যি সত্যি সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনাদের খাওয়া দাওয়াকে সঠিকভাবে সঠিক উপায় করতে হবে, নির্দিষ্ট সময় ঘুমাতে হবে এবং নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট পরিমাণ খাবারটা খেতেই হবে। আর যদি ঘরোয়া খাবার হয় তাহলে তো কোনো কথাই নেই। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সুদীপ্ত রায় বলছি, নদিয়া থেকে। হ্যাঁ বলুন, আর সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 25, আর সমস্যা হচ্ছে যে আমার ঘন ঘন পেটচাপ পায়, আর পেটচাপটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, বয়স কত বললেন? 25। 25, ঘন ঘন পেচ্ছাপ পায়। আপনি কোনোদিন সুগার টেস্ট করেছেন? না, টেস্ট করিনি। আচ্ছা, প্রথমে আরেকটু আমায় বলুন যে আপনার কি শরীরে ক্লান্তি ভাব চলে আসে? আরেকবার? ক্লান্ত লাগে? হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত হয়। আর ওজন কি কমছে হঠাৎ করে, এরকম দেখছেন? হ্যাঁ, ওজনটা আগে একটু ছিল কিন্তু এখন মনে হচ্ছে কমে যাচ্ছে। আপনি একটা আগে টেস্ট করুন, ঠিক আছে? সুগার টেস্ট করুন। আপনি গিয়ে বলবেন যে আমার সুগারটা আমি টেস্ট করব। একটা করবেন খালি পেটে, আরেকটা খাবার ঠিক 2 ঘন্টার মাথায়, ঠিক আছে? ফাস্টিং আর পিপি, এই দুটো সুগার টেস্ট করবেন। যদি দেখছেন সেখানে সুগার বেড়ে আছে, তাহলে বুঝবেন যে এটা তার থেকে হতে পারে যে আপনার ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছে। আরেকটা কি সমস্যা বললেন? আর মানে একটু অস্বস্তি বোধ হচ্ছে। অস্বস্তি? তাহলে একটা কাজ করুন, আগেই আপনার টেস্ট করতে হবে না। যদি পারেন টেস্ট করে নিয়ে আসুন, আর যদি টেস্ট করতে না পারেন তবু বলবো হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে নিন। ফোনটা করে আমাদের কাছে চলে আসুন, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে তারপরে গাইড করবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আপনার যেটা সমস্যা এটা আপনার বার করতে হবে, বার করে দেখতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কি কারণে আপনার এই বারে বারে পেচ্ছাপটা হচ্ছে। দেখুন, অনেক সময় হয় কি আমরা অতিরিক্ত জল খেয়ে ফেলি, তার জন্য পেচ্ছাপ হচ্ছে।
আবার অনেক সময় এটা হয় যে সিমটম হিসাবে যে সুগারের যাদের আছে তাদের কিন্তু ঘন ঘন পেচ্ছাব হয়, ঠিক আছে? তো আগেই বলবো না যে আপনার সুগার হয়ে গেছে মানে ডায়াবেটিক হয়ে গেছেন বা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছে, এগুলো কিচ্ছু বলবো না। আগে আপনি একবার আসুন, আগে দেখবো আপনাকে, দেখার পরে আমাদের ডাক্তারবাবুরা ডিসাইড করবে যে আপনার কি ট্রিটমেন্ট চলবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় যদি তথ্য আপনাদের জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতেই হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে যাতে আপনারাও আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটান। ইতিমধ্যেই কিন্তু হেরিয়াতে আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেছেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, তাছাড়া কিন্তু বর্ধমানেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে আবারও, কোচবিহারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আবারও কিন্তু মেদিনীপুরবাসীদের জন্য সত্যি সুখবর, শুধুমাত্র মেদিনীপুরবাসীদের জন্য না, আমাদের জন্য কিন্তু সত্যি একটা সুখবর, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পরিবার কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এবার কিন্তু মেদিনীপুরবাসীদের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক ওপেন হতে চলেছে এবং সেই ওপেনিং এর দিনে কিন্তু থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই একদম কিন্তু এই ডেটটা কেউ মিস করবেন না। মেদিনীপুরবাসীদের জন্য সত্যি সুখবর, কারণ সেখানে কিন্তু থাকবেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা স্বয়ং নিজে সেই ওপেনিং এর দিন। তাহলে মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু সত্যি সুখবর, কারণ আপনারাও যদি চান আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী দিনটা খুব সুন্দর করে উপভোগ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। তাই মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু আরো সুখবর, কারণ সেখানেই থাকছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা ওপেনিং এর দিন। তো আপনারা কিন্তু এই ওপেনিং এর ডেটটা কেউ মিস করবেন না, অবশ্যই কিন্তু পৌঁছে যাবেন। তাছাড়া কিন্তু আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা পাবেন ডক্টর বি শর্মাকে আবারও এবং শিলচরবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে হেড অফিস পাচ্ছেন আপনারা মধ্যমগ্রামে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আয়ুর্বেদকে যাতে আপনারা ভালোবেসে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আগামী দিনটা সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারেন। আমরা ইতিমধ্যে আলোচনায় আসবো, কারণ আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, কে রয়েছেন ফোনের মধ্যে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। ঠিক আছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার কি সমস্যা বলবেন এবং আপনার বয়সটা বলবেন। আমার মুখে মানে কালো দাগ আছে, উপরে গালগুলো আর ব্রণ বেরিয়েছে হালকা। বয়স কত? আচ্ছা, বয়সটা বলবেন। বয়স 35। 35। মুখের এই গালের মধ্যে কালো কালো দাগ এসছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি রোদের মধ্যে কি বেরোন? রোদে হ্যাঁ বেরোই
ওই তো কিছু মুখে মেখে বেরোন নাকি কোনো সানস্ক্রিন মেখে বেরোন না এমনিতেই বেরোন? না, কিছু মেখে বেরোই না। আচ্ছা, আর একটা কথা বলুন যে আপনার যেটা হয়েছে দাগটা কতদিন ধরে হয়েছে? ডাক্তার অনেকদিন ধরেই হয়েছে। এর কোনো ট্রিটমেন্ট করেছেন আপনি? না। ট্রিটমেন্ট করেননি, ঠিক আছে। আমি যেভাবে বলছি ওভাবে শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে আপনার যে প্রবলেমটা হয়েছে এটা সম্ভবত মেচেদা হয়েছে, ঠিক আছে, মেলাসমা যেটাকে বলা হয়। এটার হওয়ার একটা কারণ হচ্ছে যারা রোদ্রে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়, দেখা যায় যে গালের মধ্যে কালো কালো ছোপ পড়েছে। প্রথমে গালের ঠিক এই জায়গাগুলোতে পড়ে, তারপরে আস্তে আস্তে বড় হতে থাকে, অনেক সময় নাকের ওপর দিয়েও চলে আসে। এটা একটা কারণ যে আপনি সানস্ক্রিন ইউজ করছেন না, এটা হতে পারে। আবার অনেক সময় মহিলাদের হরমোনাল সমস্যা থাকে, বিশেষ করে ওই 35-40 বছরের মহিলাদের অনেক সময় গাইনির কিছু সমস্যা হয়, যে পিরিয়ডসটা নর্মাল হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে সিস্ট থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হরমোনাল যেহেতু প্রবলেম হচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে, তার জন্য এই সমস্যাগুলো চলে আসে। আবার কিছু কিছু কারণে দেখা যায় ইডিওপ্যাথিক, মানে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে এইটা হচ্ছে। তো কারণ যেটাই হোক, তার জন্য সমাধান যদি করতে হয়, প্রথমে আমাদের কিন্তু দেখতে হবে যে আপনার পেট কেমন আছে। আয়ুর্বেদ মতে বলছে যদি কারো লিভার খুব গরম থাকে, লিভার গরম হয় কখন? যখন লিভারের সমস্যা হয়, ঠিক আছে। যদি লিভার কারো খুব গরম হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে এই ব্রণের সমস্যাও হয়, আবার কিন্তু এই কালো দাগের সমস্যাও হয়। তো আপনার জন্য সেরকম যদি কিছু থাকে, আমরা যখন আপনি আমাদের কাছে দেখাতে এলে আমরা টেস্ট করব, টেস্ট করে বুঝবো যে আপনার কি সমস্যা থেকে হচ্ছে। আর একটা জিনিস, যাদের লিভার গরম হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে মহিলারা একটু রেগে যায়, তাড়াতাড়ি খিটখিটে হয়ে যায়, রেগে যায়, ঠিক আছে। তাহলে আপনাদের যদি এরকম থাকে কারো সমস্যা, কয়েকটা আমি সিমটম বলছি, মানে সেগুলো খেয়াল করবেন। ধরুন আপনার ওজনটা খুব বেশি, আপনি অল্পতেই খুব রেগে যান, গালের মধ্যে এরকম কালো দাগ আসছে, তখন বুঝবেন যে হয়তো আপনার লিভারটার কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। মোটা হয়ে যাওয়াটাও কিন্তু আপনার খাদ্য খাওয়া ঠিক মতো হজম না হওয়ার কারণ। শুধু মানুষ খেলে মোটা হয় তা না, না খেলেও দেখবেন অনেকে মোটা হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তার ডাইজেশনের সমস্যা আছে, মেটাবলিক ডিসঅর্ডার বলে এটাকে, ঠিক আছে। তার যে পাচন ক্রিয়াটা ঠিক মতো কাজ করছে না, হজম শক্তিটা ঠিক মতো কাজ করছে না, জঠাগ্নি যেটা বলছি সেটা কিন্তু ঠিক মতো কাজ করছে না, পেটের মধ্যে কিন্তু আম তৈরি হচ্ছে। তো এগুলোকে যদি ঠিক করতে হয়, একবার আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন, হেল্পলাইনে কল করুন। কবে আসতে পারবেন, কোথায় দেখাতে পারবেন, আপনার কাছাকাছি কোন সেন্টার আছে, সেখানে এসে দেখান। যে কোনো রোগ হোক তার কিন্তু ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। এবার আপনি আসলে বোঝা যাবে আপনার রোগের প্রকোপটা কত, মানে কতটা গভীরে আছে, কতটা গাড়িয়ে আছে রোগটা, কতদিনের পুরনো, কতটা ক্ষতি করেছে আপনার শরীরে, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট হবে। বলবো শেষ সবকিছু হারিয়ে হাতে সময় নেই তখন না এসে, প্রথমে যখন আপনি প্রোগ্রাম শুনছেন তখন আপনার যদি কোনো সমস্যাই থেকে থাকে সঙ্গে সঙ্গে চলে আসুন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু সুস্থ হতে পারবেন। প্রত্যেকটা সময় কিন্তু ডাক্তারবাবুরা এটাই বলছেন যে আপনারা কিন্তু বিভিন্ন রকম পরামর্শের জন্যই অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মেদিনীপুরবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ মেদিনীপুরেই কিন্তু ওপেনিং হতে চলেছে এনপি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক আপনাদের জন্য, শুধুমাত্র যারা আয়ুর্বেদকে ভালোবাসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে যাতে আপনারাও আগামী দিনে চলতে পারেন। এবং ওপেনিং এর দিনেই কিন্তু থাকছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা স্বয়ং। তো অতএব এই দিনটা কিন্তু কেউ মিস করবেন না, মেদিনীপুরবাসীরা কিন্তু সত্যি সত্যি পৌঁছে যাবেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকে। স্যার, আমরা যেটা আলোচনা করছিলাম আর কি, পেট জনিত সমস্যা, তো এই জনিত সমস্যার থেকে মুক্তি পেতে এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন। দেখুন, প্রথম কথা, যখন একজন পেশেন্ট আসছে তাকে আমরা কি করি, প্রথম তার সাথে হচ্ছে কনসালটেশন, মানে তার সাথে আলোচনা হয়, তার থেকে আমরা একটা কেস স্টাডি নেওয়া হয় যে সে কি কি সমস্যায় ভুগছে, তারপর তার একটা হিস্ট্রি নেওয়া হয়, তার আগে কি কি আরো রোগ হয়েছিল, এগুলো সব দেখা যায়। এইবার আমরা তাকে কিছু প্রশ্ন যখন করি, তার থেকে বেরিয়ে আসে তার কি কি সমস্যা আছে। ধরুন পেট জনিত যখন সমস্যা, তাহলে সে এই রোগগুলোতে
বা এই সমস্যাগুলোতে তার সে ভুগতে পারে। যেমন ধরুন তার কনস্টিপেশনের সমস্যা হবে, মানে পায়খানা পরিষ্কার হচ্ছে না। অনেকের কি হয় পায়খানা একবার না হয় অনেকবার হচ্ছে। অনেকের কি হয় কোনোদিন পাতলা পায়খানা, কোনোদিন আবার কষে যাচ্ছে, এই ব্যাপারগুলো থাকে। বা কারো কারো 2 দিন পরে 4 দিন পরে পায়খানা হচ্ছে, ওষুধ না খেলে পায়খানা হচ্ছে না। এই যে কনস্টিপেশনের সমস্যা বা পায়খানার ধরনগুলো আলাদা আলাদা, সেই থেকে আমরা কিছু নির্ণয় করতে পারি যে তার কি ধরনের সমস্যা হতে পারে। দ্বিতীয়ত দেখি আমরা যে তার খুব বেশি অ্যাসিড, হাইপার অ্যাসিডিটি আছে কিনা, তার অতিরিক্ত অম্বলের সমস্যা আছে নাকি, পেটে কি খুব বেশি গ্যাস হচ্ছে, এগুলো আমরা দেখি। তার সাথে আরো কি কি সিমটম সেই মুহূর্তে তার আছে সেগুলো আমরা চেক করি। তারপরে দেখি তার খাদ্য খাবারের ধরনটা কি, তার লাইফস্টাইলটা কি। এই সব কিছু দেখার পর আমরা একটা নির্ধারণ করি যে তার কি রোগটা হয়েছে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট চালু হয়, এবং ট্রিটমেন্ট চালু হতে হতে আমরা দেখি সে কতটা ইমপ্রুভ করলো, কিছু টেস্ট করি, শুধু মুখের কথায় নয়। আমাদের একেবারে কিন্তু এটা অথেন্টিক্যালি ল্যাবরেটরি টেস্ট করা হয়, যেগুলো আপনার পছন্দের জায়গায় করা হবে। এমন নয় যে আমার পছন্দের জায়গায় টেস্টগুলো করা হবে। আপনার এরিয়াতে যেটা ভালো ল্যাব আছে, প্যাথোলজিক্যাল ল্যাব থাকে, বা ধরুন যেখানে এক্স রে করানোর দরকার আছে এক্স রে হোক, বা যেই টেস্ট করানোর হোক, সেই টেস্টের ল্যাবরেটরি যেখানে আপনার বাড়ির কাছাকাছি ভালো আছে সেখানে টেস্ট করে রিপোর্ট আমরা দেখাই যে আপনি আগে কি ছিলেন আর এখন কি আছেন। এইভাবে করে ট্রিটমেন্টগুলো চলে। মেডিসিনের পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্টও আমাদের এখানে হয়। যে পেশেন্টের ওগুলো প্রয়োজন আছে সেই পেশেন্টকে মেডিসিনের পাশাপাশি পঞ্চকর্মা ট্রিটমেন্ট দেওয়া হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যাতে আপনারাও সুস্থ স্বাভাবিক থাকেন, এবং এখানে কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়ে থাকে। তো যদি সত্যি সত্যি চান আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা আপনি অতিবাহিত করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, যেখানে কিন্তু সবসময় আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।